আমি বলবো যে দেবদা যা করছে অসাধারণ করছে, বাংলা সিনেমাকে বাঁচিয়ে দিচ্ছে দেবদা। ঘাটালকে যেরকম বাঁচিয়ে দিচ্ছে, বাংলা সিনেমাকে দেবদা এরকম বাঁচিয়ে দিচ্ছে। দেবদার 2014 থেকে পলিটিক্সে আছে, চেতনা এসেছে এখন, ঠিক আছে, 11 বছরে একবার। তো এটা মানে এগুলো না, মানে ওই একটা খুব সুন্দর ক্লিক বেট লাগে, হ্যাঁ বাংলা 50% রিজার্ভেশন করে দিচ্ছি। এর আগেও পাঠান নিয়ে কৌশিক গাঙ্গুলি অনেক কথাবার্তা বলেছিল। ধূমকেতু তো এসেনশিয়ালি দেবদার একার ফিল্ম না, কৌশিক গাঙ্গুলিরও ফিল্ম। এবার এই যে বোধগুলো, এই বোধগুলো সারা বছর কোন জায়গাতে থাকে? আশা দেয়, মানে যখন তোর ক্রাশ তোকে ধর রিপ্লাই দিল, তুই হয়তো জানিস তুই কোনোদিন তোর ক্রাশের সাথে সেক্স করতে পারবি না, আর একটা আশার আলো জেগে ওঠে। জিদ্দা সিনেমা নিয়ে আসে, ঠিক আছে, যে একটুখানি অন্যরকম, তাকে তো লোকে পাত্তাও দেয় না। ওই সৃজিত মুখার্জির হচ্ছে কি গানের লড়াই, নয়তো ফ্ল্যাটে দাঁড়িয়ে আমি ভারী ভারী আমি ডায়লগ বলবো, নয়তো অযোগ্যতে গিয়ে আমার বর হসপিটালে শুয়ে আছে, আমি আমার পুরনো প্রেমিকের সঙ্গে আমি দীঘার সমুদ্রে দাঁড়িয়ে আমি চুম্বন করছি। কোথায় মানে কাশ্মীরের উলের সাথে বগলের চুলের কখনো মানে তুলনা করতে সোমদার সাইনও করতো না, সোমদার মাথাতেও ঢুকতো না, সোমদার সাইনও করতো না, শুনতে খারাপ লাগলো, এটাই ফ্যাক্ট। সো বন্ধুরা, আবারও একটা পডকাস্ট নিয়ে আমরা চলে এসেছি। আমার সাথে রয়েছে হচ্ছে লোকে কি ভাববে থেকে প্রত্যয়দা, মুভি বাব দেবজ্যোতিদা থেকে দেবজ্যোতিদা। অ্যাকচুয়ালি ঘাটাল মাস্টার প্ল্যান লিখে রেখেছে, আপনারা বুঝে যাবেন আশা করি। আর আমাদের রয়েছে হচ্ছে হিরোমতিদা, রয়েছে স্বর্ণজ্যোতিদা দ্য ফিল্ম স্টুডেন্ট চ্যানেল থেকে, আর রয়েছে হচ্ছে তুহিন রিভিউলজি থেকে পিন্টুদা। তো আমরা আজকের বেসিক্যালি ডিসকাশন করবো, মেনলি কুটকাচালি হবে, ঠিক আছে, এই যে নন শো শেয়ারিং নিয়ে এত বাড়াবাড়ি, ধূমকেতু কম শো পাচ্ছে, ওয়াট টু বেশি শো পাচ্ছে, ওয়াট টু চলছে না, ধূমকেতু কেন চলছে, এই বিষয় নিয়ে পুরো আলোচনাটা হবে। আর বহুরূপের টিজার নিয়ে আলোচনা হবে। তো এই হচ্ছে আমাদের মেনলি টপিক। খুব একটা বড় পডকাস্ট হবেন না, আপনারা শেষ অব্দি অবশ্যই দেখবেন, এটাই আমাদের কাছে। এবার আমি সবার প্রথম যদি আসি হচ্ছে, মানে সবারই কি একটাই কোয়েশ্চেন করবো, তোমাদের কি খবর, মানে কেমন চলছে সবার, কেমন? ভাই আমরা সবাই ভালো আছি, রোজ কথা হয়, আমরা সবাই ভালো আছি। এইগুলো কেন করিস এগুলো? এই কথা বলতে এই পশুগুলোকে চিনে রাখুন, এই ফিল্মি প্রীতিশা তুই রিভিউলজি, এরা বলছিল যে আমার এক বান্ধবীকে আমি পছন্দ করি, তুই লাইক করে দে, এইসব কথা আধ ঘন্টা আগে হচ্ছিল, ঠিক আছে, এখন প্রিটেন্ড করতে যেন 1 মাসে কথা এইগুলো কথা বলছে, এগুলো সব মিথ্যে কথা। আমাদের ঈষৎ সৎ ছেলে একজন ভেবে মানে আমাদেরকে যা ইচ্ছা তাই বলে দেয়, ঠিক আছে, দেবজিদা এরকম আমাদের সাথে পেছনে লাগে, আপনারা এগুলো কিছু সিরিয়াসলি নেবেন না। তো প্রথমে আমি আসবো হচ্ছে লোকে কি ভাববে থেকে প্রত্যয়দার কাছে, যে প্রত্যয়দা তুমি বলো, ওয়ার টু একদিকে এবং ধূমকেতু দুটো সিনেমাই রিলিজ হচ্ছে একদিনে, এবং এই যে নন শো শেয়ারিং নিয়ে একটা ঝামেলা হচ্ছে যে ওয়ার টু সব শো নিয়ে নেবে, ধূমকেতুকে শো দিতে চাইছে না। এবার ধূমকেতু যথারীতি এটা নিয়ে আমরা জানি প্রোটেস্ট হয়েছে, নন্দনে একটা কনফারেন্স হয়েছে, ওখানে দেবদা ছিলেন, ঋতুপর্ণা দি ছিল, মানে অনেকেই ছিল আর কি, উপস্থিত ছিল। তো এইটা নিয়ে একটা মানে তারা সমস্যাটা মেটানোর চেষ্টা করেছে। তাও আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার টু একটা হিউজ শো পাচ্ছে। এবার এটাকে তুমি কি ভালো চোখে দেখছো নাকি খারাপ চোখে, যে বাংলা সিনেমা একটা শো মানে সিঙ্গেল স্ক্রিনে একটা শো পাচ্ছে, বাকি 3টে শো ওয়ার টু পাচ্ছে? এটা কিছু করার নেই, আমাদের এখানে সিস্টেমটাই এরকম, কোন রকম নিয়ম নীতি কোনো কিছুই নেই, কোন রকম সেরকম ভাবে ইনফ্রাস্ট্রাকচার নেই, আইনানুগ কোনো ব্যবস্থা নেই, কিছুই তো নেই। একটা সিস্টেম চালাতে গেলে একটা ঠিকঠাক মতো তো তার একটা পরিকাঠামো লাগে, সেই পরিকাঠামোর দিক থেকে তো আমি বলবো এই ইন্ডাস্ট্রি অনেকটাই পিছিয়ে, কোন রকম তারা ইয়ে করে না। অন্যান্য তো এই সাউথের ক্ষেত্রে দেখে নে বা বাইরের যে কোনো ল্যাঙ্গুয়েজের, তারা নিজস্ব সিনেমাটাকে আগে প্রাধান্য দেয়, তারপর অন্য কিছু, কেননা তাদের একটা সিস্টেম আছে। আমাদের এখানে সিস্টেমটাই তো নেই। এবং এটা তো শুধুমাত্র ধূমকেতুর ক্ষেত্রে হচ্ছে না, এর আগে গত মানে বছর, এর আগে প্রিভিয়াস বছরগুলোতেও ঠিক একই রকম সিনারিও দেখা গেছে, যে আবার গেছে বসেছে যে আমরা কেন শো পাচ্ছি না। এটা পুজোতেও হয়েছিল, এটা ক্রিসমাসের সময়টা অতটা হয় না, এটা পুজোর সময়টা মোটামুটি হয়। আর যেহেতু এবছর দেখ ধূমকেতু যেহেতু অনেকটা সময় পর আসছে, এবার দেবও চাইছে এটাকে নিয়ে একটা ভালো মতো প্রমোশন করুক, যেরকম প্রমোশন করার অলরেডি হয়ে গেছে, তবে থেকে এটার অ্যানাউন্সমেন্ট হয়েছে বা ছবি টবিগুলো ছাড়া শুরু করেছে, গানগুলো ছাড়া শুরু করেছে। এবার ধূমকেতু নিয়ে মানুষের একটা আলাদা প্রত্যাশা আছে, একটা উন্মাদনা তো আছে। এবার সেই দিক থেকে এখন দেখতে গেলে যেরকম শো সংখ্যা পাওয়া উচিত ছিল, আমি তো বলবো ভালোই শো সংখ্যা পেয়েছে, প্রাইম শো পেয়েছে। যে আমি যদি বলি সাউথ সিটিতে, সকালবেলায় সাউথ সিটিতে 9টা শো, ঠিক আছে, সকালবেলায় ওখানে মোটামুটি অলমোস্ট ফুল, 11টা 11:30টা শো অলমোস্ট ফুল। ওকে, পিভিআর এর মতো ইয়েতে সেখানেও কিন্তু অলমোস্ট ফুল, তারপরে এসবিএফ এর চেন গুলোতে অলমোস্ট ফুল। তো সেই দিক থেকে তো রেসপন্স তো যথেষ্ট ভালো, ওই দিক থেকে বুক মাই শোতে গিয়ে দেখে নেই, রেস্ট ভালো।
ভালোই আছে। বাংলা সিনেমার ক্ষেত্রে এত ইন্টারেস্ট তো সচরাচর দেখা যায় না। তা এইগুলো থাকবে যদি না, যতদিন না এই ইন্ডাস্ট্রির তরফ থেকে যদি কোনো পরবর্তী পদক্ষেপ নেয়, নাহলে বারংবার এই জিনিসটা তাদেরকে ফেস করতে হবে। আর কি সেই বল। আচ্ছা, এবার স্বর্ণজ্যোতিটার কাছে আসো। স্বর্ণজ্যোতিটা, তুমি আমাকে এই বিষয়টা মানে তোমার পার্সপেক্টিভটা আমি জানতে চাই যে অ্যাজ আ, ধর তুমি একজন হল মালিক, ঠিক আছে, আমি তোমাকে বলছি তুমি একজন হল মালিক। এবার তুমি দেখছো তোমার হলে সারা বছর যে ছবিটার জন্য ফুটফলস হচ্ছে সেটা হচ্ছে হিন্দি ছবি, ঠিক আছে। এবার তোমার কাছে এরকম অপশন ধরিয়ে দেওয়া হলো যে তুমি এবার যাই বাংলা ছবি আসবে তার সাথে যদি হিন্দি ছবি রিলিজ হয় তোমাকে 50-50 শেয়ার দিতে হবে। ধরো যতই বড় হিন্দি ছবি থাক সেটাকে 200 দিতে হবে, আর বাদ বাকি 200 বাংলা সিনেমাকে দিতে হবে। যেই বাংলা ছবি হোক, সেটা বনির হোক, ইয়াসের হোক, সৌমের হোক, যারই হোক। এবার তুমি অ্যাজ আ হল ওনার, মানে তুমি কি, মানে তোমার পয়েন্ট অফ ভিউটা কি হবে? তোমার কি মনে হয় এটা ঠিক, তোমার ব্যবসাটা ভালো চলতে পারে এটার জন্য? প্রথম কথা হচ্ছে গিয়ে যে এখানে অনেকগুলো অ্যাঙ্গেল আছে। বাংলা সিনেমার অবস্থা ভালো নয়, এবং অবস্থা ভালো নয় বলতে আমি বলছি বাংলা সিনেমার যে মান সেটা একেবারেই ভালো নয়, ঠিক আছে। এবার এখানে অনেক তর্ক আসতে পারে যে তুমি তো অনেক বাংলা সিনেমাকে ভালো বলো, ভালো মানের নয় কেন? 200-250 টাকা দিয়ে মানুষ আজকাল ভিজুয়াল স্পেকটাকেল দেখতে আসে হলে, বা 300-350 টাকা দিয়ে পপকর্ন খেয়ে ফ্যামিলি নিয়ে গাড়ি পার্কিং করে বা রোদ বৃষ্টি জলের মধ্যে লোকে এমন একটা সিনেমা দেখতে আসে যেটা তাকে পয়সা ভাসুল একটা এক্সপিরিয়েন্স দেবে। ওকে, সেটা বাংলা সিনেমা বহুকাল ধরে দিতে পারে না। ওই গল্প ভালো, আর্টিস্টিক সেন্স অনুযায়ী ভালো, ওগুলো আমাদের মতো যারা সিনেমা নিয়ে চর্চা করি তাদের হয়তো ভাল লাগবে, সাধারণ মানুষের কোনো ইন্টারেস্ট নেই। এই যে ডিয়ার মা বলে জয়া এহসানের একটা ছবি চলছে, খুব ভালো ছবি, সেটা ট্রেলারের কমেন্ট বক্সে এরকম প্রচুর কমেন্ট রয়েছে যে এরকম সিনেমা আসছে তো জানিই না, কে দেখতে যায় এসব ছবি, কেনই বা দেখতে যায়? ওই তো ভ্যাদ ভ্যাদে ইমোশন আর ফ্যামিলি নিয়ে তো গল্প, নয় বাচ্চা নিয়ে, নয় বয়স্ক বাপ মা নিয়ে। এবারে বাংলা সিনেমার কোয়ালিটি ভালো না। আজকে যদি বাংলা সিনেমাকে যদি 70% অ্যালার্ট যদি করা হয় না, যে 70% স্ক্রিনে বাংলা সিনেমা চলবে, তাহলে কিন্তু এক্সিবিটাররা কিন্তু লসের মুখে কিন্তু পড়বে। কারণ আমাদের এখানে 1 বছর আগে আরজি করের ইনসিডেন্টটার সময় লোকে বাবলি দেখতে যায়নি, কিন্তু স্ত্রী 2 কিন্তু তারা কিন্তু দেখতে গেছে। রাইট। ইভেন কি হাউসফুল বা রেড 2-র মতো সিনেমা, ঠিক আছে, যে অক্ষয় কুমার বা অজয় দেবগনকে নিয়ে সবাই খিল্লি করে, আমাদের কমেন্ট বক্সেও করে খিল্লি, কিন্তু তাদের সিনেমা, তাদের বাজে সিনেমাও ওয়েস্ট বেঙ্গল থেকে যে বিজনেসটা করে নিয়ে যায় সেটা ভালো বাংলা সিনেমা করতে কিন্তু পারে না। কারণ বাংলা সিনেমা নিজের এই মধ্যম মান দিয়ে বা এই ভিজুয়াল স্পেকটাকেল বর্জিত, ওই শুধুমাত্র কিছু সিনেমা কন্টেন্ট ওয়াইজ একটুখানি স্ট্রং হয়, এগুলো দিয়ে লোকজনকে বিমুখ করেছে। লোকের বাংলা সিনেমা দেখতে যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই। একটা খাদান এলো বা বহুরূপী এলো, তখন গিয়ে পিকচারটা একটু হলে পরেও বদলায়। মানে তুমি মেজরিটির কথা বলছো, মানে তুমি বয়স্ক অডিয়েন্স বা ওই শহুরে অডিয়েন্সের বাদ দিয়ে যে মেজরিটি অডিয়েন্সের কথা, আমি সেটা বয়স্ক, শহুরে বা সিনেমা বোঝে সেই সমস্ত অডিয়েন্স বাদ দিয়ে আমি নর্মাল মাস মার্কেট কমার্শিয়াল, লোকে যত না বেশি KFC তে খেতে যায় তার থেকে অনেক বেশি কম যে কোনো ইউনিক খাবারের দোকানে লোকে যায় খেতে, ঠিক আছে। লোকে KFC তে খেতে যায় কারণ ওখানে গিয়ে ছবি তুলবো, ওই ভাজা মাংস, পচা তেলে রান্না করা মাংস ভাজা খেতে সবার ভালো লাগে। এটা হচ্ছে গিয়ে সোজা কথা। এটা হচ্ছে গিয়ে একটা অ্যাসপেক্ট। দ্বিতীয় অ্যাসপেক্ট হচ্ছে গিয়ে যে বাংলাতে হল মালিক বা এই এক্সিবিটার, তাদের অরিজিন চেক যদি করা যদি হয়, এরা অধিকাংশই নন বেঙ্গল, ঠিক আছে। তারা এখানে ব্যবসা করতে এসছে, সিম্পল কথা। তাদের আমাদের জন্য ওসব ইমোশনের জায়গা নেই। ওকে, এবার এই যে 50% অ্যালট করার কথা যে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি তো খুব ভালো, কিন্তু আজকে 50% অ্যালট করার পরে দেখা যদি যায় যে আশানুরূপ বিজনেস দিতে পারছে না, লস হচ্ছে, তখন সেই লসটা বিয়ার করবে কে? এক্সিবিটর তো গিয়ে প্রডিউসারের গলা গিয়ে টিপে ধরবে যে ভাই তোমাদের নিয়ম, তোমাদের কথা মতো মানা হলো, এখন তোমরা আমাকে বিজনেস দিতে পারছো না। তখন কি হবে? ফলে এখানে ভাবার অনেক মানে এখানে ভাবার বা বিবেচনা করার অনেক জায়গা অ্যাকচুয়ালি রয়েছে। এবার দেব এখন এত কিছু করছে, তার সিনেমা মুক্তি পেতে চলেছে ধূমকেতু, রঘু ডাকাত, ওই জন্য। এবার এটা কি এরকম কি রুল কি হয়ে যাবে, সেটা হচ্ছে কি এটা দেখার ব্যাপার। আর রুল যদি হয়ে যদি যায়, তারপরে কিন্তু দর্শককে যেতে কিন্তু হবে হলে, না হলে পরে কিন্তু এই রুল আবার চেঞ্জ হয়ে পুরোনো রুল ফিরতে কিন্তু 2 মাসও সময় কিন্তু লাগবে না। এবার এই দুর্গাপুজো বা এই সময়টা বাংলা সিনেমা বিজনেস করে হয়তো নেবে, ঠিক আছে, বিশেষ করে দুর্গাপুজোর সময়। আমার মনে আছে গণপথ যখন বেরিয়েছিল আগের বছর,
গণপথ বেশি শো টাইম পাচ্ছে যেখানে এত বাংলা সিনেমা লোকে দেখতে যাচ্ছে। ওকে, 23 সেরকম হওয়া একেবারেই উচিত নয়। হ্যাঁ, 23 অ্যাকচুয়ালি 24-এ তো আমি দুর্গাপুজোয় ছিলাম না এখানে, আমার কাছে লাস্ট দুর্গাপুজো ওই 23টাই হয়ে রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে কি ওটাই, তো এখানে অনেক অ্যাঙ্গেল রয়েছে, ঠিক আছে। আর সব থেকে বড় যেটা আমার মনে হয় যে এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি কারণ এসব টপিক নিয়ে আমাদের এখানে কথাবার্তা মানে হতে পারে, না হলে এগুলো কোনো সিনেমা নিয়ে আলোচনা মানে সিনেমাটিক কোনো আলোচনা তো এখানে তো নেই। এখানে ওই কে ঠিক করছে কে ভুল করছে। এখন দেবের মার্কেটকে আমি ক্যাপিটালাইজ করতে চাই, তাহলে আমি বলবো যে দেবদা যা করছে অসাধারণ করছে, বাংলা সিনেমাকে বাঁচিয়ে দিচ্ছে দেবদা, ঘাটালকে যেরকম বাঁচিয়ে দিচ্ছে বাংলা সিনেমাকে দেবদা এরকম বাঁচিয়ে দিচ্ছে। দেবদার পাশে আমাদের থাকতে হবে, মহারাজের মতো ভিডিও বানাতে হবে, প্রিয়ার হল মালিক খুব বার বেড়েছে, ঠিক আছে। এবার সেগুলো তো সম্ভব তো নয়, ঠিক আছে। আর ওয়ার 2 নিয়েও আমি বিশাল কিছু যে সাপোর্টে কথা, কারণ ওয়ার 2-র মান মোটেই ভালো হবে না। যদিও ঋত্বিক রোশনকে আমার পছন্দ, ঠিক আছে, বা ঠিক আছে চলো অয়ন মুখার্জি একসময় ভালো সিনেমা করতো, ঠিক আছে, সেজন্য একটু সাপোর্ট করলে করতে পারি, বাট ওরকম ভাবে আমি কারুর সাইডেই নেই। ওকে, আর সব থেকে বড় কথা আমি 14 তারিখ এখানে থাকবো না, সব সিনেমাই আমাকে কোথায় দেখতে হবে প্রত্যেকেই জানে। তো এবার তোমাদের বক্তব্য। আচ্ছা, এবার দেবজয়ীদার কাছে আমি আসবো। স্বর্ণজ্যোতিদা একটা কথা খুব বললো যে এই যে কিছু সিনেমা বেরোচ্ছে পার্টিকুলারলি যেটা আর্টিস্টিক ভ্যালু খুব ভালো, যেরকম ডিয়ার মা রয়েছে বা তোমার গুড বাই মাউন্টেন রয়েছে, পুরাতন রয়েছে, যেগুলো একটা সার্টেন অফ অডিয়েন্স দেখতে যাচ্ছে এবং তাদের ভালো লাগছে। তোমাদের মতন অডিয়েন্স যারা একটু সিনেমা বোঝে বা যারা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য না, একটা কন্টেন্ট রিলিভেন্টের জন্য সিনেমাটা দেখতে যায় তাদের জন্য। বাট তুমি যে মানে আমরা বলি না যে একটা সিনেমাকে জায়গা দেওয়া উচিত, মানে একটা শো করে দেওয়া উচিত যে প্রত্যেকটা হলে অন্তত একটা করে বাংলা ছবি রিলিজ করবে। আমি 50-50 ছেড়ে দিলাম। এবার তুমি আমাকে বলো, যদি একটা মাস বেল্টে লাইক ধরো একটা মফস্বল বা একটা গ্রাম এরিয়াতে যেখানে অডিয়েন্স সেই অডিয়েন্সটাই নেই, সেখানে যদি একটা ডিয়ারমার মতন সিনেমা বা একটা গুড বাই মাউন্টেনের মতন সিনেমা যদি একটা করে শো পায়, সেটা তো সে দেখবে যে তার থেকে আমার তো সাইয়ারা ভালো চলছে, তার থেকে তো আমার নরসিংহ ভালো চলছে, বাকি 3টে শো, তাহলে আমি কেন একটা শো অ্যাড করবো না? তো এই মানে কন্ডিশনটায় তুমি কি মানে তোমার কি মতামত এই বিষয়টা নিয়ে? দেখ, অ্যাকচুয়ালি তুই কোয়েশ্চেন করলি দুটো, আমি দুটোরই অ্যান্সার দিচ্ছি। প্রথমত দেখ, তুই যে সেগমেন্টেশনের কথাটা বললি, এটা প্রত্যেকটা কালচার প্রত্যেকটা ভাষার সিনেমাতেই আছে, ঠিক আছে। প্রত্যেকটা কালচার প্রত্যেকটা ভাষাতেই মানুষ কিন্তু দুরকম অডিয়েন্সই হয়। একটা যারা সিনেমাকে আর্ট হিসেবে চর্চা করে, যেটা তুইও বললি যে যারা সিনেমা ভালোবাসে, যারা সিনেমা চর্চা করতে ভালোবাসে। সেকেন্ড হচ্ছে ক্যাজুয়াল অডিয়েন্স। ক্যাজুয়াল অডিয়েন্সের কাছে আর্টিস্টিক গুণগত মানটা অতটা ম্যাটার করে না, অ্যাজ লং অ্যাজ দে আর গেটিং দেয়ার এন্টারটেনমেন্ট, ঠিক আছে। যেটা স্বর্ণও বললো, ভিজুয়াল স্পেকটাকেল অ্যান্ড অনলাইন, তুমি যদি তাকে এন্টারটেনমেন্ট ভ্যালুটা দিতে পারো, তার আর্টিস্টিক গুণগত মান খুব উঁচু না হলেও একটা ক্যাজুয়াল অডিয়েন্সের কিছু কিন্তু এসে যাবে না, ঠিক আছে। এবং এই সেগমেন্টেশনটা সব ক্ষেত্রেই এক্সিস্ট করে। আর দেখ, আমাদের দেশের না সমস্যাটা হচ্ছে, যখনই আমাদের দেশের কোনো একটা জায়গাতে স্টার্টিং লাইনটা সেম হয় না, মানে দুটো আমরা অসম জিনিসের কম্পেয়ার করি, একটা বেশি একটা কম, আমাদের সলিউশন হচ্ছে ভাই রিজার্ভেশন দাও, ঠিক আছে। মানে আমাদের এটা একটা সংরক্ষণ হচ্ছে সমস্যা, যে কি করো, বাংলা সিনেমা চলছে না, 50% রিজার্ভেশন দিয়ে দাও, ঠিক আছে। মানে এটা আমাদের দেশে অল থ্রু আউট হয়। রিজার্ভেশন ইজ নট দ্য সলিউশন, ঠিক আছে। তুমি একটা সংরক্ষণ করে তো ধর 50% শো বাংলা সিনেমাকে অ্যালোকেট করা হলো, ঠিক আছে। তাতে তো রাতারাতি দর্শক দেখতে চলে যাবে না, তাই না? আর দেখ, অ্যালিস কমেন্ট আসতো 75 বছরে একবার, ঠিক আছে। দেবদার চেতনাও 75 বছরে একবারই এসছে নিজের সিনেমার আগে। শুনতে খারাপ লাগলেও এটাই ফ্যাক্ট। দেবদারও কিন্তু, দেবদার 2014 থেকে পলিটিক্সে আছে, চেতনা এসেছে এখন, ঠিক আছে, 11 বছরে একবার। তো এটা মানে এগুলো না, মানে ওই একটা খুব সুন্দর ক্লিক বেট লাগে, হ্যাঁ বাংলা সিনেমার পাশে দাঁড়াচ্ছি, 50% রিজার্ভেশন করে দিচ্ছি। প্রথমত এই যে ডিমার্কেশনটা, পুতুল নাচের ইতিকথা প্রত্যেকটা অডিয়েন্স দেখবে না, এটা সব যে কোনো কালচারের ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে। ডিয়ারমা সবাই দেখবে না। ব্যাপারটা হচ্ছে তোমার এমন একটা ইকোসিস্টেম দিতে হবে যেখানে প্রত্যেকটা সিনেমা সমানভাবে এক্সিস্ট করতে পারে, ঠিক আছে। সেই জায়গাটা আমার মনে হয় কোথাও গিয়ে কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। আর না, ওই 50% রিজার্ভেশন কোনো সলিউশন না। স্বর্ণও বললো যে 50% যদি শো দিয়ে দেওয়াও হয়, ওই শো গুলো বাংলা সিনেমা যা আসে ফিল করতে পারবে না। আর সেকেন্ডলি এটা করে মানে এটা তো তুই ইকোসিস্টেমটাকে বেটার করছিস না, তাই না? তুই তুই 50% রিজার্ভেশন দিয়ে করছিসটা কি? তুই দর্শকের অপশনটাকে কমিয়ে দিচ্ছিস। লোকে 4টে সিনেমা দেখতে যেতে পারতো,
ওইখানে থেকে একটা বাংলা সিনেমা দেখতে হবে, আরো বেশি সংখ্যক দর্শক উইল বি টার্নড অফ। ঠিক আছে, তো এইসব সলিউশন করে লাভ নেই। আমাদের স্টারদের যেটা সমস্যা, নিজেদের সিনেমা আসলে চেতনা জেগে ওঠে। দেবদার ক্ষেত্রেও তাই হয়েছে, যে এই দেখেছে প্রিমিয়াম শো গুলো হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে আলোচনাটা করছি, এই আলোচনাটার কোনো বেস নেই, কোনো বেসিসই নেই, কিচ্ছু আসবে না এটার থেকে। একদম। And sad to paint such a green picture, but আমি তো সত্যি কথা বলতেই ভালোবাসি। আশা মানে ফেক আশা ভাবটা আমার আসে না। আরেকটা কথা আমি বলবো এখানে, যখনই কৌশিক গাঙ্গুলির কোনো ফিল্ম আসে, এর আগেও পাঠান নিয়ে কৌশিক গাঙ্গুলি অনেক কথাবার্তা বলেছিল। ধূমকেতু তো এসেনশিয়ালি দেবদার একার ফিল্ম না, কৌশিক গাঙ্গুলিরও ফিল্ম। এবার এই যে বোধগুলো, এই বোধগুলো সারা বছর কোন জায়গাতে থাকে? যখন একটা পালানের মতো সিনেমা তৈরি হয়, বা যখন একটা অযোগ্যর মতো অযোগ্য সিনেমা যখন তৈরি হয়, লক্ষ্মী ছেলে একটা আর্টিস্টিক ফিল্ম। আজকে ধূমকেতু 9 বছর আগের একটা কমার্শিয়াল ফিল্ম, আর্টিস্টিক ফিল্ম, একটা সেমি কমার্শিয়াল ফিল্ম যায় বলা, আজকে এত বছর বাদে তারা নিজেরা নিজেদের মধ্যে রেষারেষি করেই এতদিন কিন্তু ছাড়েনি। রানা সরকার প্রত্যেকটা পোস্টে তাকে লোকে গালাগাল করতো, ধূমকেতু দম থাকলে ধূমকেতু ছাড়ুন। রানা সরকার একসময় দেবকে নিয়ে প্রচুর খারাপ খারাপ কথাবার্তা বলেছে লাস্ট 2-3 বছরের মধ্যেই। ঠিক আছে, দেবের কি ইয়ে আছে, এখন সব হাতে হাতে সব মিলে গেছে, এখন ধূমকেতু আসছে ফাইনালি। আমার তাতে কোনো অসুবিধা নেই। ব্যাপারটা হচ্ছে এর পেছনে যে ওয়েল ইন্টেনশন বা যে গ্র্যান্ডিওর অফ পারপাস যেটা শোকেস করা হচ্ছে না, ওইটা কোথাও গিয়ে নেই। কারণ সব থেকে লজ্জার ব্যাপার, ধূমকেতু ট্রেলার কেউ যদি দেখে, যদি মন দিয়ে, ধূমকেতু একটা 9 বছর আগের সিনেমা হয়ে ওটার মধ্যে যা সিনেম্যাটিক কোয়ালিটি রয়েছে, সেটা দেবের এখন যে সিনেমাগুলো বেরোয় তার মধ্যে কিন্তু নেই, সেই পলিশটা কিন্তু নেই বাংলা সিনেমার লুক। হ্যাঁ, আমি টেকনিক্যালিটিতে না ঢুকে শুধুমাত্র একটা বেসিক টার্ম যে লুক অ্যান্ড ফিল ওয়াইজ কিরকম, লুক অ্যান্ড ফিল ওয়াইজ ধূমকেতু যথেষ্ট সিনেম্যাটিক, যেটা দেবের এখনকার সিনেমাগুলো নয়। এবার দেবের সিনেমা শুধুমাত্র দেবের ফ্যানদের জন্য তো নয়, সমস্ত মানুষদের জন্য। এই যে মানুষ কেন বাংলা সিনেমা দেখতে যায় না, আমরা অনেক জিনিস নিয়ে আলোচনা করি, কিন্তু এই সমস্ত কিছুর উত্তর লুকিয়ে রয়েছে মানুষ কেন বাংলা সিনেমা দেখতে যায় না তার মধ্যেই। কারণ বাংলা সিনেমা এই 300 টাকার টিকিটের ভ্যালু ফর মানিটা দিতে সমর্থ নয় বহু বছর ধরে। এক জিদ্দা সিনেমা নিয়ে আসে, ঠিক আছে, যে একটুখানি অন্যরকম, তাকে তো লোকে পাত্তাও দেয় না। ওকে, আর বাকিদের কথা যদি বলি, ওই সৃজিত মুখার্জির হচ্ছে কি গানের লড়াই, নয়তো ফ্ল্যাটে দাঁড়িয়ে আমি ভারী ভারী আমি ডায়লগ বলবো, নয়তো অযোগ্যতে আমি, হ্যাঁ, অযোগ্যতে গিয়ে আমার বর হসপিটালে শুয়ে আছে, আমি আমার পুরনো প্রেমিকের সঙ্গে আমি দীঘার সমুদ্র দাঁড়িয়ে আমি চুম্বন করছি। চলে না ভাই, ঠিক আছে। পিন্টুদা, তোমার কাছে যে বক্তব্যটা আমি মানে তোমার শুনতে চাই হচ্ছে, তুমি তো সাউথের ব্যাপারটা ভালো করে জানো, সাউথ ইন্ডাস্ট্রি ব্যাপারটা, বিশেষ করে তামিল ইন্ডাস্ট্রি। তো তামিলে কি হতো একসময়, তুমি শুনেছো যে হিন্দি সিনেমা জোর করে রিলিজ করতে দিত না, ওদের একটা পলিসি হয়ে গেছিল, ওখানকার মেবি সিএমই করেছিল যে যা চালাতে হবে আমাদের এখানে রিলিজিয়ান ছবি চালাতে হবে। তো সেটা তোমার কি কোনো জায়গা দিয়ে মনে হচ্ছে সেটার জন্য তারা এখন মানে সেই এফেক্টটা তারা পাচ্ছে, বা সেটার জন্য তারা এখন ভুগছে? দেখ, একটা মেন ঘটনা, এই যে হিন্দি ইম্পোজিশন নিয়ে যেসব কথাবার্তা তখন বলেছিল, বা তখন ডিএমকে পার্টি ক্ষমতায় ছিল তামিলনাড়ুর বুকে, এবং তারা যেসব জিনিস ওখানে অ্যাপ্লিকেবল করা হচ্ছিল, যে হিন্দি কথা বলা যাবে না, হিন্দি সিনেমা এখানে রিলিজ করবে না, এবং সেটা প্রকারও হয়েছে পরবর্তীকালে যখন এমজিআর ওখানে সিএম হলো তামিলনাড়ু। তখন কি করলো এমজিআর, যে পুরোপুরি ভাবে হিন্দি সিনেমাকেই ওখানে রিলিজ করা বন্ধ করে দিল। এবার যার ফলে কি হচ্ছে, তুই 80s বা 90s এর দিকে যদি তামিল সিনেমা ফলো করিস, ওখানে না মানে কালার সিনেমা দেখবি, বাট অনেক গ্লিচিয়াস ফিল হবে তোর স্ক্রিনের মধ্যে। কিন্তু তুই যদি আবার বলিউডের সিনেমা ওই টাইমে দেখিস, অনেকটা পলিশড পাবি। তাহলে কি হচ্ছে, যে ওখানকার লোকেরা যখন এই হিন্দি ইম্পোজিশনের মাধ্যমে যখন জিনিসটা ঘটাচ্ছে, এবং তখন বাইরের সিনেমা এখানে ঢুকতে দিচ্ছে না, তারা অনেকটা পিছনে পড়ে যাচ্ছে। আজকে তামিল সিনেমার একটা 1000 কোটি সিনেমা কিন্তু নেই। আজকে কান্নাড় সিনেমাও কিন্তু 1000 কোটি করে দিয়েছে কেজিএফ এর মাধ্যমে।
একটা বাহুবলীও 1,000 কোটি সেই মার্কটা টাচ করে ফেলেছে, কিন্তু একটা তামিল সিনেমা কিন্তু এখনো পর্যন্ত করতে পারেনি সেইভাবে নিয়ে নেবো। এবং সেটাই কিন্তু দেখছি বিভিন্ন স্টেট, আমি যখন বুক মাই শো খুলছি বিভিন্ন স্টেটে ঘুরে ঘুরে দেখছি ওয়াটুই মেনলি বেশি শোটা নিয়ে নিয়েছে, এখনো পুরোপুরি সব হল সংখ্যা দেয়নি। বাট যেইটুকুনি যা দেখছি পুলি কিন্তু সেইভাবে প্রাইম টাইম শো কিন্তু দেয়নি। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে তামিল সিনেমা প্রচুর পিছিয়ে গেছে এই হিন্দি ইম্পোজিশনের জন্য। এবার সেই বাংলায়ও এখন সেই জিনিসটাই ঘটছে, যে ভাষার রাজনীতি, যেটা একটা টাইমে তামিলনাড়ুতে হয়েছিল সেটা এখন বাংলাতেও হচ্ছে, যে ভাষার রাজনীতি। হিন্দি সিনেমা রিলিজ করতে দেবো না, হিন্দি সিনেমা এই সেই হেনা তেনা এত কিছু বলছে। এবার স্বর্ণ যে কথাটা বললো যে একটা পরিবারকে নিয়ে সিনেমা যখন দেখতে যাচ্ছে আমি ফুল অন এন্টারটেইনমেন্ট চাই। এবার সেটা যখন ফুল অন এন্টারটেইনমেন্ট কখনো একটা সাউথের সিনেমা দিচ্ছে, কখনো বলিউডের সিনেমা দিচ্ছে, বা কখনো হলিউডের সিনেমা সেই জিনিসটা প্রোভাইড করে দিচ্ছে। মানুষ সেই জিনিসটাকে অপশন হিসাবে বেছে নিচ্ছে। আজকে বাংলায় যেই সিনেমাগুলো হচ্ছে মেইনলি তো শহর কেন্দ্রিক সিনেমাগুলোই হচ্ছে, তুই যদি দেখিস ভালো করে। এবার শহরের মধ্যে যখন সিনেমা তৈরি হচ্ছে, শহরের দর্শককে মাথায় রেখে সিনেমা যখন হচ্ছে, তাহলে কি হচ্ছে, গ্রামের দর্শক সেখানটা হাতছাড়াটা হয়েছে। গ্রামের দর্শক সিনেমা দেখতে যাচ্ছে না, এবং গ্রামের দিকে হলও নেই এখন আর সেইভাবে। যেতে হলে 10 কিলোমিটার 12 কিলোমিটার ট্রাভেল করে তাদেরকে যেতে হবে, বা 1-1.5 ঘন্টা ট্রাভেল করে তাদেরকে অন্য একটা জায়গায় গিয়ে তাদের সিনেমা দেখে তারপর বাড়ি আসতে হবে। তো কিছু হচ্ছে। এবার দেব যখন একটা পার্লামেন্টে একটা জায়গা যখন দখল করে বসে আছে, দেব তো এত কিছু বলে, তাহলে দেব কেন এই ইনিশিয়েটিভটা নিচ্ছে না, যে বাংলায় কি সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো আমি মানে সমাধান করার চেষ্টা করি। এখন আমার সিনেমা প্রাইম টাইম এখন তবুও দিয়ে দিয়েছে, ধূমকেতুর এখন প্রাইম টাইম শো পেয়ে গেছে। বাট যখন পাইনি তখন তো সবাই ইন্ডাস্ট্রির একাংশ মিলে গিয়ে সিএম কে গিয়ে আর্জি জানিয়েছে, সে ঋতুপর্ণা হোক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হোক, বা আমাদের শ্রীজিৎ মুখার্জি, যে সবাই গিয়ে একটা চিঠি লিখে একটা আর্জি জানিয়েছে যে আমার সিনেমাটাকে প্রাইম টাইম শো দেওয়া হবে। এটা আগে তামিল সিনেমা করেছে, যার জন্য তামিল সিনেমা এখন অনেকটাই পিছনে পড়ে আছে। হ্যাঁ, ওদের হোম গ্রাউন্ডে অনেক বিজনেস করে ফেলছে, হোম গ্রাউন্ডের মধ্যে অনেক কিছু করছে, বাট বাইরে তাদের কিন্তু সেইভাবে পরিচিতিটা নেই। কিন্তু সেই জিনিসটা আজকে বাংলাও হচ্ছে, যে বাংলায় যে ভাষার রাজনীতি বা সিনেমা রিলিজ করতে দেবো না অন্যান্য ইন্ডাস্ট্রি সিনেমা, সেই জিনিসটাও খুব খারাপ হচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেব যখন সোচ্চার হয়েছে এই টাইমে, তাহলে ভাই সব জায়গায় সোচ্চার হোক, নাহলে ভাই চুপ করে বসে থাকুক। আমি এটাই বলতে চাচ্ছি, আর কিছুই না। একদমই তাই। পিন্টুদাও একটা বড় বক্তব্য আমাদের সামনে তুলে ধরলো, এবং এখন আমি একটু কোয়েশ্চেনটা অন্য মোড়কে নিয়ে যেতে চাই, একটু অন্য মোড়ে। তো আমরা দেখতে পাচ্ছি যে কুলি ওভারসিজে খুব ভালো চলছে, মানে দেখতে পাচ্ছি যে মানে প্রায় ওয়ারের থেকে অনেকটাই এগিয়ে গেছে, মোটামুটি 10 গুণ ওপরে কালেকশন করছে। তো এটার কারণ হিসাবে তোমাদের কি মনে হয়, ছোট্ট করে যদি বলো, দেবজ্যোতি রায় যদি আগে বলো, কি মনে হচ্ছে তোমার, কেন এখন? দেখ, কুলি চলছে কারণ তামিল সিনেমার তামিল ডায়াসপোরাটা হিউজ, ঠিক আছে। এবার আমাদের বাঙালি ডায়াসপোরা আরো বড়, কিন্তু আমরা সেটাকে ট্যাপ করতে পারি না। তামিল ডায়াসপোরাটা খুব সিগনিফিকেন্টলি, মালয়েশিয়া হোক, ইউএই হোক, শ্রীলঙ্কা তো 20%ই তামিল, সেটা নিয়ে তো অন্য বিষয়। তো বিভিন্ন জায়গায় কিন্তু সিগনিফিকেন্ট তামিল ডায়াসপোরা আছে, ঠিক আছে। এবং তারা তাদের সিনেমার প্রতি লয়াল, এবং তারা সেই সিনেমাটা প্রোভাইডও করে। তো সেটা ইয়ে করে, এবং প্লাস দেখ, মানে এখন তো ভারতীয় সিনেমা গ্লোবালি যাচ্ছে, তাই না? আমরা আর এর মতো সিনেমা, যদিও সেটা তেলেগু সিনেমা, বাট এগেন ইট কামিং ফ্রম আ সিমিলার কালচার, সেটা গ্লোবালি ভালো করছে। মেনলি যেটা হয়, যেটা তোরা পাঞ্জাবি সিনেমার ক্ষেত্রেও দেখেছিস, দেবী গ্লোবালি একটা খুব বড় ব্যবসা করে। পাঞ্জাবি মিউজিক তো চলে পুরো ডায়াসপোরা অডিয়েন্সের জন্য। পাঞ্জাবি ডায়াসপোরাটা ধর তামিল ডায়াসপোরার থেকেও বড়। মানে কানাডা ধর, মানে কানাডা তো অর্ধেক এখন পাঞ্জাবি বলা যায়। তেলেগুর থেকে আমার মনে হয় বেশি, তেলেগুর থেকেও ওটা বেশি। না, তামিল তেলেগুর থেকে পাঞ্জাবি ডায়াসপোরা আরো বড়। এবার দেখ, বেঙ্গলি ডায়াসপোরাও খুব বড়, আমরা সেটাকে ট্যাপ করতে পারি না, তাই তামিলরা সেটাকে ট্যাপ করছে। যেরকম তামিল সিনেমা মালয়েশিয়া থেকে হিউজ ব্যবসা করে, ঠিক আছে। মিডল ইস্টের যে যে জায়গায়, যেরকম ইউএই তে একটা তামিল কনসেন্ট্রেশন আছে, শুধু তামিল না, ইন্ডিয়ান কনসেন্ট্রেশন আছে। আমি শুধু তামিল ডায়াসপোরা বললে ভুল হবে, ভারতীয় ডায়াসপোরা আছে, সেখানে ট্যাপ ইন করে। তো তারাই ডায়াসপোরাটাকে ট্যাপ ইন করতে পারছে। এবং এটা শুধু তামিল সিনেমার ক্ষেত্রে নয় প্রীতিশ, এটা না ভারতীয় সিনেমার ক্ষেত্রেই নেক্সট স্টেপ, ঠিক আছে, যে উই নিড টু ট্যাপ ইন টু দি ডায়াসপোরা অডিয়েন্স, যেটা আমরা করছিও টু অ্যান এক্সটেন্ট। কারণ হঠাৎ করে একটা আমেরিকান সাদা চামড়ার মানুষকে বলিউড সিনেমা দেখালে সে অ্যাকসেপ্ট হয়তো করবে, কিন্তু যে ভারতীয় আমেরিকাতে থাকে সে করবে, কারণ সে তার নিজের কালচারটাকে দেখতে পাচ্ছে। তো সেটাই আমার দেখে ভালো লাগছে যে এই জিনিসটা আরো বড় হচ্ছে ওভারসিজ মার্কেট।
প্রত্যেকটা তোমার কিরকম মানে ওপিনিয়ন এটা নিয়ে যে কুলি এত ভালো চলছে ওয়ার টুর থেকে ওভারসিজে? বুঝলাম না কি বললি। আমি বলছি যে কুলি এত বেটার রেসপন্স ওভারসিজে আমরা দেখতে পাচ্ছি, অ্যাডভান্স বুকিং খুব ভালো হচ্ছে, ওয়ার টুর থেকে অনেকটা ফার ফার বেটার ওয়ার টু, মানে এইখানে আর কুলি এইখানে। তো সেটা নিয়ে তোমার কি রিয়াকশন, মানে তোমার কি মতামত, কেন? এই পয়েন্টটা বললো যেটা ওরা যেই জায়গাটায় নিজেদের সিনেমাটাকে নিয়ে যেতে পেরেছে, ঠিক আছে, হুম, আমরা বাঙালি অডিয়েন্স বা আমাদের যে কালচারের যে বিষয়পত্রগুলো আমরা সেই জায়গাটা আমরা পৌঁছাতে পারিনি, আমরা ট্যাপ করতে পারিনি জিনিসপত্রগুলো। হুম, ওরা ডে বাই ডে নিজেদের কন্টেন্ট নিয়ে ভাবনা চিন্তা করেছে, ওদের টেকনিক্যাল দিক থেকে বল বা ওরা যেরকম ভাবে ওদের সিনেমায় যেরকম মাস জিনিসপত্রগুলো নিয়ে আসতে পারে, ঠিক আছে। আমরা তো প্রত্যেকবার যে কোনো সিনেমা আসলে একই রকম কাঁদুনি গাই, আমাদের কাছে পয়সা নেই, আমাদের কাছে না পয়সা নেই। এসআর মানে জাওয়ানা তুমি যদি দেখো ওভারসিজে ভালো চলছে, মানে এসআর কি একটা আবার ইয়ে না, ওভারসিজে ভালো এসআরকে সিনেমা বরাবরই ওভারসিজে ভালো চলে। ওভার এসআরকে সিনেমা বরাবরই ওভারসিজে ভালো ব্যবসা করে। এটা শুধুমাত্র ঋত্বিকের ঠিক রয়েছে, ওভারসিজে নেই বোধহয়। না, ঋত্বিকের ক্ষেত্রে নেই। ওভারসিজে সব এবার ওভারসিজে সব থেকে হোল্ড বেশি হচ্ছে এসআরকে, ইন্ডিয়ান যতগুলো স্টার আছে সব থেকে হোল্ড বেশি এসআরকে ওভারসিজ। হুম হুম। এবার দেখা যাক কিরকম কি কন্টেন্ট হয়। আমার যতদূর মনে হয় পুলির মধ্যে যথেষ্ট পোটেনশিয়াল আছে। দেখ, লোকেশ কানাকরাজের প্রিভিয়াস যদি কাজ বলি, লিও সেরকম আমার কাছে যেরকম ভাবে প্রথম এসেছিল আমার কাছে খুব একটা যে হাই ফাই লেগেছে এমন না। আমার লিওটা মানে প্রমোশন যখন শুরু করেছিল আমি ভেবেছিলাম যে থ্যালাপ্যাথিক বিজয়ের সাথে আসছে, ব্যাপক কিছু হবে। তারপরে তো সিনেমাটা দেখলাম সেরকম সেরকম কিছুই লাগবে। ওকে, তা দেখা যাক। এখানে তো আমির খান আছে, তারপরে তো অনিরুদ্ধের মিউজিক আছে, তারপরে তো রজনীকান্ত আছে। শুধু রজনীকান্ত বলাটা ভুল হবে এখানে, তারপরে আরো ভালো ভালো আর্টিস্ট আছে। ওকে, তারপরে ওটার নামটা কি যেন ভুলে যাচ্ছি। নাগার্জুন আছে, নাগার্জুনকে অনেকটা সময় পর পাচ্ছি। তা আশা করি সিনেমাটা ভালো হবে। আমার ওয়ারের থেকেও আমার পুলির আগে দেখার মানে ইচ্ছাটা বেশি। দেখা যাক কি। আচ্ছা পিন্টুদা, তুমি আমাকে বলো, এই যে তুমি তোমাকে যে কোয়েশ্চেনটা আগেও করলাম, যে তামিল ইন্ডাস্ট্রি তো প্রথম দিকে খুব একটা আপ টু ডেট ছিল না তাদের টেকনিক্যালি, শুনতে পাচ্ছ? হ্যাঁ বল। হ্যাঁ, বলছিলাম যে টেকনিক্যালি খুব একটা আপ টু ডেট ছিল না বলিউডের মতন। তাদের মানে ইয়ে দেখলে আর কি, মানে সিনেমা দেখলেই বোঝা যেত। তো এখন আমরা দেখতে পাচ্ছি ওভারসিজে এত বেশি তাহলে চলার কারণ কি? যেখানে টেকনিক্যালি এত ব্যাকডেটেড ছিল, তাহলে এখন কেন এত বেশি পরিমাণে ওভারসিজে সেলিব্রেট হচ্ছে ছবিটাকে নিয়ে? দেখ, একটা কথা কি বলতো, বিভিন্ন স্টেটের মানে ইন্ডিয়ান যে কোনো বিভিন্ন স্টেটে তুই চলে যা, বিভিন্ন স্টেটের মানুষ মাইগ্রেট করে বিদেশে নানা রকম জায়গায় কিন্তু থাকে। তুই যদি দুবাইতে যাস, দুবাইতে কিন্তু একাংশ বাঙালি কিন্তু আছে, তারা আলাদা করে পুজো সেলিব্রেশন করে নানা রকম বাঙালি রীতিনীতিতে যেসব পুজো আছে তারা কিন্তু আলাদাভাবে সেলিব্রেট কিন্তু করে দুবাইতে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন স্টেটের মানুষ মাইগ্রেট করে যখন বিদেশে আছে এবং তখন সেই সব সিনেমা ওভারসিজের মার্কেটে রিলিজ করছে, তখন তো সেই সব সিনেমা সেখান থেকে তো ইনকাম করছে। এবার এমন নয় যে একটা সিনেমা যখন আমেরিকাতে রিলিজ করছে, এই যে পুরি ধর আমেরিকাতে রিলিজ করছে, আমেরিকান মানুষ গিয়ে সেই পুরি সিনেমাটা দেখছে, সেটা কিন্তু নয়। এটা তো ট্রিপল আর না, ট্রিপল আরটা একটা ফেনোমেনন হয়ে গেছিল, চারি জায়গায় ছড়িয়ে গেছিল ওয়ার্ড অফ মাউথ যে সিনেমাটা খুব দুর্দান্ত হয়েছে, তাই মানুষ দেখতে ঢুকেছে ট্রিপল আর সিনেমাটা। আর ট্রিপল আর সিনেমাটা এমনকি এমনও হয়েছে রাত্রের দিকে শো দিয়েছিল ট্রিপল আর সিনেমার, মানে যেগুলো শো দিয়েছিল তখন মানে ওখানকার যারা লোকাল মানুষ, সেই আমেরিকা হোক বা বিভিন্ন দেশের মানুষ, রাতের বেলায় গিয়ে তখন সিনেমাটা হলে গিয়ে দেখে, তখন তারা বলে যে সিনেমাটা আমরা অ্যাকচুয়ালি দেখেছিলাম যে এমনি নর্মাল যাবো সিনেমা দেখবো, এমনি যদি ঘুম পায় হলের মধ্যে ঘুমাবো, তারপর টাইম পাস করে চলে আসবে, এরকম সামথিং বলেছিল। কিন্তু সিনেমাটা তাদের এতই ভালো লেগেছিল যে ওয়ান গোতে তারা সিনেমাটা পুরোপুরি ভাবে শেষ করেছিল। এটা এস এস রাজামৌলি একটা জায়গায় ইন্টারভিউ তো বলেও ছিল ট্রিপল আর এর সাকসেসের পর। এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে এখন বিভিন্ন জায়গার মানুষ যখন মাইগ্রেট করে আছে, তখন ওভারসিজ মার্কেটে তখন সেই সব সিনেমা চলছে। এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা স্বর্ণজ্যোতিদা, তুমি পার্সোনালি কতটা এক্সাইটেড কুলি নিয়ে, মানে ওয়ার টুর থেকে কি অনেকটা এক্সাইটেড তোমার মধ্যে কাজ করছে? একটা অনেক কথা বলবো, আমার তিনটে সিনেমার মধ্যে কোনো সিনেমা নিয়ে খুব বেশি এক্সাইটমেন্ট নেই। তাও যদি বলতে যদি হয়, কুলি আমি একদম শুরুতে রাখবো। কারণ দেখ, এগুলো এগুলো সিনেমা নয়, ঠিক আছে? এগুলো জাস্ট পাবলিককে প্লিজ করার জন্য তৈরি করা প্রোডাক্ট, ঠিক আছে? সিনেমা এগুলোকে বলে না। কুলি নিয়ে আমি একটু, তাও আমার একটুখানি আশা ভরসা রয়েছে। তারপরে ওয়ার টুর আমার শুধুমাত্র অ্যাকশন সিন গুলো দেখার খুব ইচ্ছা। ধূমকেতু নিয়ে আমার কোনো বদারেশন নেই, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ।
ওকে, আই ডোন্ট কেয়ার। আর দেব, শুভশ্রী, প্রেম, ওদের ফেরত আসা সব ফালতুনিতে আমার কিচ্ছু যায় আসে না। ওকে, আচ্ছা, বহুরূপের টিজার বেরিয়েছে, বহুরূপীর মোশন পোস্টারটা বেরিয়েছিল, অনেকের খারাপ লেগেছে, আমারও বাজে লেগেছিল, তোমাদের তো সবারই তোমরা ক্রিটিসাইজ করেছিলে। বাট টিজারটা মানে আমি দেখলাম যে খুব একটা কিন্তু খারাপ করেনি। প্রথম যদি আমি প্রত্যয়দার কাছে এসে, প্রত্যয়দা তোমার কেমন লেগেছে বহুরূপ টিজারটা? হ্যাঁ, মোশন পোস্টারটা যেটা ছিল, মোশন পোস্টারটা দেখে আমিও সেটা বলেছিলাম, এটা এক প্রকার সেই মহালয়া প্রাককালে আমরা যে জিনিসপত্রগুলো দেখতে পাই স্টার জলসা বা জি বাংলা, কাইন্ড অফ সেরকমই লাগছিল, ভাল লাগছিল না। মানে মেকআপটা ঠিকঠাক মতো সেরকম বা যাচ্ছিল না, যেরকম ভিজুয়ালস দেখতে পাচ্ছিলাম বা ভিএফএক্স যেরকম দেখানো হয়েছিল, খুব চাইল্ডিশ ব্যাপারে। আর সোহম এর আগেও যে কটা সিনেমা করে এসেছে, এবার সোহমের ব্যাপারটা কি, সোহমের সিনেমা যখন এসেছিল এক সময় কিছু কিছু তো ভালো কাজ করেছে, এবার সোহমের সিনেমা এমন না মানে আসে আর যায়, মানে মানুষ যে কখন আসছে কখন কি করছে এটা একটা ব্যাপার। এবং একটা গ্যাপ নিয়ে যখন এরকম একটা কাজ নিয়ে আসছে, আর টিজারটা যখন দেখলাম যে এই যে চারবাক, সে কতগুলো ধাঁধা, তারপরে হচ্ছে খুন, অনেক কিছু জিনিস মানে মিলিত অনেক কিছু জিনিস আছে। এবং আমি যেটা আমার ভিডিওতে যেটা আমি মনে করেছি বা আমি বলেছিলাম যে যখন আমি রিভিউ করেছিলাম টিজার রিভিউটা, যে চারবাক দর্শনকে ফলো করছে। এবার নর্মাল একটা মানুষ যেই মতাদর্শে বিশ্বাসী করে বা যেই দর্শনে বিশ্বাসী করে, চারবাক দর্শনটা কিন্তু হচ্ছে তার বিপরীত, যে ভগবান, অলৌকিকতা, এই জিনিসপত্রগুলোকে মানে চারবাক দর্শনে কিন্তু প্রাধান্য কখনো পায় না। ঠিক আছে, মানে যা হবে ইহ জগতে, মানে এখানে তুমি এক্সিস্ট করছো, এখানে তুমি পাপ পুণ্য যা করছো সব এখানেই তোমার বিচার হবে, এখানেই সমস্ত কিছু হবে। ঠিক আছে, মানে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, মোটামুটি 5-6 রকমের বৈশিষ্ট্য আছে, আমি বলেছিলাম ওই বিষয়গুলো। তা আমার মনে হচ্ছে যে ওই ওই চারবাক দর্শনটাকে ফলো করে যদি এই সিনেমাটা যদি কনসেপ্ট তৈরি হয়, এবং যদি গল্পের মধ্যে যদি দম থাকে, এবং যদি থ্রিলটা ভালো দিতে পারে, তা আশা করি এই সিনেমাটার মধ্যে দম থাকলেও থাকতে পারে। ওকে, এবার দেখা যাক, সিনেমা বা ট্রেলারটা না বেরোলে বুঝতে পারবো না, কিছুটা ট্রেলার মানে ট্রেলারটা যদি বেরোয় তখন বুঝতে পারবো। কিন্তু এমনিতে ঠিকঠাক আছে, চলো, মোটামুটি যেরকম অ্যাকশন ট্যাকশন দেখতে পাচ্ছি ওরকম খাদানে, ওরকম ফার্স্টের দিকে ওরকম অ্যাকশন দেখতে পেয়েছিলাম, ওই ধুলো ফুলো উড়ে যাচ্ছে, অ্যাকশন করছে, ইয়ে করছে। ঠিক আছে, চলো দেখা যাক, এবার ট্রেলারটা আসলে বোঝা যাবে। আচ্ছা, এবার আমি পিন্টুদার কাছে আসলে, পিন্টুদা তুমি তো একা এখানে সোহমদার ফ্যান আর কি, তো তুমি খুব এক্সাইটেড ছিলে মোশন পোস্টারটা দেখার পরই, তুমি তুলে যে মানে তুমি বলেছিলে আর কি ভালো অভিনেতা সোহম। তো তোমার কেমন লেগেছে টিজারটা দেখে, মানে মারাত্মক কিছু লেগেছে? দেখ, টিজারটা আমার বলবো যে ভালো লেগেছে। ঠিক আছে, হ্যাঁ, এক্সট্রাঅর্ডিনারি টিজার না, বাট বেশ ভালো একটা টিজার করেছে। আশা ছিল না, মোশন পোস্টার যা বিচ্ছিরি ছিল, অ্যানিমেশনের কাজ যা বাজে ছিল, সেখান থেকে আমার এই কোনো প্রমোশনাল কন্টেন্টের উপর ভরসা উঠে গেছিল। বাট সেই জায়গা থেকে যখন টিজারটা দেখেছি, টিজারটা আমার বেশ ভালো লেগেছে। দেখার সিনেমাটা কিভাবে প্রেজেন্ট করে। দেবুদা একটা থিওরি বলছিল নিজের ভিডিওতে, ওই থিওরিটা অনেক বলছিল যে সাইলেন্স অফ দ্য ল্যাম্পস এ যখন ভিলেনটাকে দেখানো হচ্ছিল যে নিজের বডিকে ভালোবাসে না, সোমদার ক্যারেক্টারটাও কাইন্ড অফ ওরকম হলেও হতে পারে। দেখার ওরকম হবে না, কারণ সাইলেন্স অফ দ্য ল্যাম্পস কোথায় মানে কাশ্মীরের উলের সাথে বগলের চুলের কখনো মানে তুলনা করতে। এই একটু, তুমি তো সোহমদার ফ্যান, তুমি সোহমদার ফ্যানও এরকম বলতে পারছো? আর সোহমদার ফ্যান আমি কারোরই ফ্যান না, বেসিক্যালি আমি শুধু নিজের ফ্যান। আচ্ছা, দেবজ্যোতিদা তোমার কি মনে হচ্ছে, হরলিক্স বিট্টুদার কি কামব্যাক হবে? না, সোহমদার কামব্যাক এই মুহূর্তে পসিবল না। সোহমদা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যদি ছাপ্পা ভোট করে কামব্যাক হতে পারে সেটা করতে পারে, বাট সিনেমায় আর হবে না। না, পিন্টু যেটা বললো আমি সেটা বলিনি, আমি একবারও বলিনি যে সাইলেন্স অফ দ্য ল্যাম্পস হবে। মাথা খারাপ আমার, আমি বললাম যে সাইলেন্স অফ দ্য ল্যাম্পস এও ব্যাপারটা দেখ। না না, আমি তুলনাটা করিনি। আমি কি বললাম, আমি বলছি যে তুমি বলছো ওই ভিলেনের ক্যারেক্টারটা যেরকম নিজের বডিকে ভালোবাসতো না, সেইটা আমি বলছিলাম। মানে ধর তুই স্পেসিফিক কাজ তুই স্পেসিফিক রকম সিচুয়েশনেই করবি, ঠিক আছে, যেরকম তুই টিএমসি করবি তুই চমন চুতিয়া হলে, ঠিক আছে, তেমনি যারা সিরিয়াল কিলারও হয়, দে অফেন গেট মলেস্টেড অ্যাজ আ চাইল্ড, তারা বিভিন্ন রকম আর কি ট্রমাটিক ইভেন্টের শিকার হয়। দ্যাট ইজ ট্রু ফর মোস্ট অফ দ্য সিরিয়াল কিলার্স, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে সেক্ষেত্রে যেটা হয়, দে অফেন ক্রিয়েট আ ডিসঅ্যাসোসিয়েশন উইথ দেয়ার ওন আইডেন্টিটি, ঠিক আছে। এবার সেটাই সাইলেন্স অফ দ্য ল্যাম্বের যে অ্যাকচুয়াল যাকে নিয়ে গল্পটা ছিল, হ্যানিবেল লেক্টার তো টেকনিক্যালি
হ্যানিবাল লেকটারকে নিয়ে গল্পটা নয়, টেকনিক্যালি গল্পটা হচ্ছে বাফেলো বিলকে নিয়ে, যেটা যার লাস্টে জুডি ফস্টার যার বাড়িতে যাবে, তো তার ক্যারেক্টারটাও যদি দেখিস এক্স্যাক্টলি হি ইজ ট্রাইং টু ডিসঅ্যাসোসিয়েট উইথ হিজ ওন বডি ইমেজ অ্যান্ড ওন আইডেন্টিটি, ঠিক আছে? তো এখানে আমার মেকআপ টেকআপ দেখে মনে হলো যে সোহমদা হয়তো সেরকম করতে পারে, বাট এত ডেপথে যাবে না। এন্ড অফ দ্য ডে এটা বাংলা সিনেমা, তাই মনে হয়, ওরা এত ডেপথ থাকে সোহমদা সাইনও করতো না, সোহমদার মাথাতেও ঢুকতো না, সোহমদা সাইনও করতো না। শুনতে খারাপ লাগলো, এটাই ফ্যাক্ট। যে লোকটা ফেলু বক্সি সাইন করেছে সেই লোকটা এত ডেপথওয়ালা স্ক্রিপ্ট সাইন করবে না, ঠিক আছে? যদিও বাই দ্য ওয়ে আমি বলে রাখি দর্শককে, ফেলু বক্সি সিনেমায় কিন্তু ফিল্মি প্রীতিশের সব থেকে প্রিয় অভিনেত্রী ছিল, ঠিক আছে? যাই হোক, তো এটা হচ্ছে ব্যাপার। বাট টিজার কিন্তু আমার ভালো লেগেছে, আমার খারাপ লাগেনি। মানে অ্যাটলিস্ট হয় না যে তোকে একটা আশা দেয়, মানে যখন তোর ক্রাশ তোকে ধর রিপ্লাই দিল, তুই হয়তো জানিস তুই কোনোদিন তোর ক্রাশের সাথে সেক্স করতে পারবি না, আর একটা আশার আলো জেগে ওঠে। ওই টিজারটা ওই আশার আলোটা জ্বালাতে, বাট সেটা এন্ড অফ দ্য ডে নিভেই যাবে। দেখ, আমি একটা কথা বলতে চাই এখানটা, আমি একটা কথা অ্যাড অন করতে চাই। এই যে সোহমদার কামব্যাকের কথা জিজ্ঞেস করলি দেবুদাকে, দেখ সোহমদার কামব্যাক করা সম্ভব হবে না, তারও অনেক কারণ আছে। যে তুই সোহমদার যদি এখন রিসেন্ট টাইমে ফিল্মোগ্রাফি গুলো তুলে দেখিস, কি সব শুভদৃষ্টি না দুটি পাতা বলে একটা সিনেমা করেছিল সুস্মিতা চ্যাটার্জির সাথে নিজের প্রোডাকশন হাউসে, তারপর পাখা দেখা, তারপরে একটা ফ্যান্টাসি লেভেলের একটা ফ্যান্টাসি লেভেলে কি একটা সিনেমা করেছিল নিজের প্রোডাকশন হাউসে। মানে এই টাইপের, হ্যাঁ কলকাতার হ্যারি, মানে এমন এমন সিনেমা বানিয়েছে যে মানুষ ভুলেও গেছে, আমিও নাম ভুলে গেছি, এরকম অবস্থা হয়ে গেছে। কোনো রিমার্কেবল সিনেমা তার ক্যারিয়ারে এখন নেই বেসিক্যালি। যে লাস্ট যেই সিনেমাটা করলো ফেলু বক্সি, মানে ফেলুদা আর ব্যোমকেশ বক্সি দুটোকে ম্যাচ আপ করে ফেলু বক্সি, তবুও বাঙালি ফেলু বক্সি থেকে সুসুত লেগেছিল ফিল্মি প্রীতিশের, বাট সেটা সিনেমাটার কারণে নয়। বাট যাই হোক, স্বর্ণজ্যোতির কাছেই আসবো। স্বর্ণজ্যোতি, তোমার ফোনটাকে নিয়ে কি বক্তব্য? কামব্যাক কি হবে, তোমার কি মনে হচ্ছে? দেখ, প্রথমে তো একটা ভালো জিনিস করেছে যে বহুরূপ পুজোর আগে রিলিজটা করে দিয়েছে, আগস্টের এন্ডে করে দিয়েছে, জানিস তো এটা প্রত্যেকে। ওটা ওটা একটা ভালো জিনিস করেছে। আর দেখ, বহুরূপের টিজারটা দেখে আমার অনেকটা ওই রাবণের মতো মনে হলো। রাবণে জিৎ একটাই লুকে আসতো, এখানে ও বারবার নিজের রূপ পরিবর্তন করছে। এটা একটা ভালো ট্রোপ। ইভেন কি পুলিশ অফিসারের চরিত্রে কমলেশ্বর বাবু আর ওই লোকটা যে খাদানে ভিলেন ছিল আগে, যখন বললি মনে পড়লো, তুই ব্রায়ান ডে পালমার ড্রেস টু কিল দেখেছিস? ওই কনসেপ্টটাই ওখানে, সেই একজন ক্রস ড্রেস করে খুন করতো, কাইন্ড অফ ওই কনসেপ্ট আমার এক্ষুনি মাথায়। আমি এই সিনেমাটা দেখিনি, দেবজ্যোতি যেটার নাম বললো, কিন্তু এই ধরনের গল্প বা ট্রোপ প্রচুর দেখেছি, ঠিক আছে? মানে নতুন কিছু নয়, অবশ্যই বাংলাতে যখন করছে তখন অ্যাপ্রিসিয়েট করতেই হয়, কারণ এরকম সিনেমা তো আসে না চট করে। সেই রাবণের পরে আবার এরকম টাইপের একটা সিনেমা আসছে। না, রাবণে যেরকম ভালো অ্যাকশন ছিল, এখানে যদি সেই অ্যাকশন গুলো যদি ভালো দিতে পারে, তাহলে না, এখানে অ্যাকশনটা বলো না, সৌন্দা মারছে উড়ে যাচ্ছে গুন্ডাগুলো, ঠিক আছে? এবার ভালো অ্যাকশন ফেলু বক্সিতেও ছিল না, রাবণেও মারলে উড়ে যাচ্ছে ছিল, কিন্তু রাবণে অনেক বেশি বাজেট ফাজেট ছিল, অনেক বেশি জিনিসটা স্লিক দেখতে লেগেছে। এখানে কতদূর কি লাগবে আই ডোন্ট নো। তার মধ্যে সাউথের থেকে অ্যাকশন ডিরেক্টর নিয়ে এসেছিল, হ্যাঁ, রবি ভার্মাকে আনা হয়েছিল। এবার সোহমের একটা মেকআপ আমার ভালো লাগেনি, ও হাতে ডমরু নিয়ে একটা বয়স্ক মানুষের মেকআপ, একটা খয়েরি কালারের জামা পরে, ওই মেকআপটা না, ওটা যে দেখে মেকআপ সেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? আর বেশ আনরিয়ালিস্টিক দেখতে লাগছে। কিন্তু তা বাদ দিয়ে আমি শোন, টিজারটাকে খালি চোখে যদি বলি, তাহলে অন্যান্য যা সব আছে তার থেকে বেটার লাগছে। এবং সোহমের কামব্যাক টামব্যাক আমি জানি না, বাট এই সিনেমাটা কিছু পদের হবে। আমি তোকে বলছি, একটা প্যারালাল আমি এখানে ড্র করতে চাই। অঙ্কুশ যখন মির্জা যখন এনেছিল, বা অঙ্কুশ যখন এই ম্যাজিক বলে ফিল্মটা যে এনেছিল না, যে একটা কিছু গ্র্যান্ড, একটা কিছু ট্রাই করছে, ঠিক আছে? সোহম সেটা এতদিন বাদে সেটা করছে, ওটাই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা জিনিস, ঠিক আছে? সেটাই আর কি। তো এই ছিল আমাদের পডকাস্ট। সবাইকে থ্যাংক ইউ চ্যানেলে আসার জন্য। প্রত্যেকের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন, সবাই খুব ভালো কাজ করছে, ঠিক আছে? আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং
ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এরকম পডকাস্ট পেতে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগছে পডকাস্ট গুলো, পরপরই আমাদের সবার চ্যানেল থেকেই আসবে। আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে, পার্টিকুলার কোন পার্টটা ভালো লেগেছে সেটা বলবেন, সেটাও মেনশন করতে আমার ভুলবেন না। পার্টগুলো শুধু বান্ধবীদের সাথে শেয়ার করলে হবে, বন্ধুতে আমি ইন্টারেস্টেড। ঠিক বলে আছে, দিলাম। এখানেই শেষ করছি, নেক্সট বার দেখা হবে, ততক্ষণের জন্য লাভ ইউ, টেক কেয়ার।